আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও বাতব্যথা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাসুদুল হাসান। আমরা আমাদের আজকের আলোচনায় স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা বিভিন্ন ব্যথার ওষুধ খাই, এর জন্য কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? ব্যথার ঔষধ আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। ব্যথা আমাদের জীবনের একটা অংশ। আমরা সবসময় সচরাচর বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হই। আঘাত ছাড়াও বিনা আঘাতেও ব্যথার ওষুধ খাই। আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। কিন্তু আমাদের এই ব্যথার ওষুধ থেকে নানা রকম ভীতি কাজ করে। এই ভীতিগুলো অনেকগুলোই অমূলক নয়, আবার বেশিরভাগই অমূলক। মানুষ এক অনাকাঙ্ক্ষিত ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভীতিতে ভুগে। তাদের মধ্যে একটা প্রথিত বিশ্বাস যে ব্যথার ওষুধ খেলেই কিডনি নষ্ট হয়। এই বিশ্বাসটা থেকে তারা অনেক ভয় পায়। আসলে ব্যথার ওষুধ আমরা বিভিন্ন কারণে খাই, কিন্তু ব্যথার ওষুধ খেলেই যে কিডনি নষ্ট হয়ে যাবে এই বিষয়টা এক ধরনের ভ্রান্তি। কিন্তু এই ভ্রান্তি ভেবে আমরা ব্যথার ওষুধ খেতে থাকবো এরকম কোনো চিন্তা ভাবনাও করা যাবে না। ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে আমাদের অনেক প্রারম্ভিক সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়। আবার ব্যথার ওষুধ যখন আমরা খেতে থাকি তখন চলমান প্রক্রিয়ার মধ্যেও মাঝে মাঝে ব্যথার ওষুধ খাওয়ার মাঝে মাঝে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়। এই বিষয়গুলো সচেতনভাবে একজন মানুষ যদি চিকিৎসকের পরামর্শে ব্যথার ওষুধ খায়, সেক্ষেত্রে এই ব্যথার ওষুধ খাওয়ার মধ্যে তেমন ভীতির কিছু নাই। কিন্তু একজন মানুষ না জেনে না বুঝে হুট করে ব্যথার ওষুধ শুরু করে দেয় এবং এরপরে তার কিডনির কোনো রিপোর্ট হাতে করা ছিল না, তিনি হয়তো রিপোর্ট কখনো করেনি নাই। ব্যথা হলো, উনি দোকানে যেয়ে বললেন যে আমাকে ব্যথার ওষুধ দাও। ব্যথার বিভিন্ন রকমের ওষুধ আছে। তো এই ব্যথার ওষুধের অল্প কিছু ওষুধ আছে যেগুলো থেকে সরাসরি কিডনির ক্ষতি হতে পারে। সব ওষুধ ক্ষতি করবে এরকম কোনো দলিলিক প্রমাণ নেই। তবুও আমার কিডনিটা ভালো আছে কি নাই এই বিষয়টা কিন্তু আমাদেরকে দেখে নিয়ে এরপরে ব্যথার ওষুধ খেতে হবে। কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলোর জন্য আমাদের এরকম প্রস্তুতি না হলেও চলে। তার মধ্যে একটা সচরাচর আমরা যেরকম জ্বরের জন্য প্যারাসিটামল খেয়ে থাকি, আবার সেই প্যারাসিটামলটা ব্যথার ওষুধের জন্য আবার নতুন একটা ফর্মুলেশনে নিয়ে আসা হয়েছে, যে যেখানে ব্যথার ওষুধটার একটা নির্দিষ্ট প্রোডাকশনের সময় পরিবর্তন করা হয়। আমরা তখন ওই ব্যথার ওষুধটা প্যারাসিটামল গ্রুপটাই ব্যথার ওষুধ হিসেবে খেয়ে থাকি। প্যারাসিটামল ছাড়াও আমাদের কিছু কিছু ব্যথার ওষুধ বর্তমান বাজারে আছে, যেগুলো আমরা ট্রামাডল এবং আরও কিছু ওষুধ, এগুলো কিন্তু আমরা বিনা প্রস্তুতিতেও খেতে পারি অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য। কিন্তু এই ব্যথার ওষুধ আমি খেলাম এই জন্যই আমার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এই ধারণার পূর্বে আমাদের জানতে হবে আসলে কিডনিটা বেশিরভাগ নষ্ট হয় কেন। এই বিষয়ে মানুষের সচেতনতার অভাব আছে এবং মানুষ ওই বিষয়গুলোকে আমাদের প্রাধান্য না দিয়ে তাদের বেশিরভাগ মানুষেরই নজর থাকে ব্যথার ওষুধের উপর। যেমন প্রেশারের রোগী, তাদের কিডনি নষ্ট হয় বেশি। ডায়াবেটিসের রোগী, তাদের কিডনি নষ্ট হয় বেশি। কিডনির নিজস্ব কিছু কিছু রোগ হয়, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস, তাদের কিডনি নষ্ট হয় ওই রোগগুলো থেকে। কিছু কিছু জন্মগত ত্রুটিগত কারণে হয়। অনেক সময় বিভিন্ন মেটালিক পয়জনিং থেকে হয়, আমরা জানি পানির সাথে বিভিন্ন সময় এরকম হতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখে। অনেক সময় এমনও হয় যে ডিহাইড্রেশন থেকে কিডনির সমস্যা হয়, কিডনিতে পাথর হলে কিডনির সমস্যা হয়, আমাদের কি প্রোস্টেট বড় হলে হয়, মেয়েদের ইউরিনে ইনফেকশন হলে কিডনি নষ্ট হয়। আমি এখন আমার ইউরিনে ইনফেকশন আছে, ওই অবস্থায় আমার কিডনিতে কিছু চোট পেয়েছিল, আমি তার উপরে ব্যথার ওষুধ খেয়ে
5-7 দিন পরে যে যদি আমি কিডনি পরীক্ষা করি তখন হয়তো দেখা যাবে রিপোর্টটা খারাপ আসছে। আমার যে ইউরিনে ইনফেকশন আছে এই বিষয়ে তো আমি ওয়াকিবহালই ছিলাম না। আমার যে ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যা হচ্ছে আমি ওয়াকিবহালই ছিলাম না। এই জন্য আমাদের ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে এই বিভিন্ন ব্যথার ওষুধের সাথে পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলোকে আমলে নিয়ে ব্যথার ওষুধ খেতে হবে। তাই অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শেই ব্যথার ওষুধ খাওয়া উচিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই জন্য প্রশ্নকর্তাকে আমি ধন্যবাদ জানাই। স্যারের কাছে আমার প্রশ্ন, যাদের লিভার সংক্রান্ত রোগ আছে তাদের ব্যথার ওষুধ খেতে কি সাবধানতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, মানে কিডনির রোগীদের মতোই লিভারের রোগীদেরও তো ব্যথা বেদনা হয়, কিন্তু লিভারের রোগীদের বা ব্যথার ওষুধ থেকে লিভারের কোনো ক্ষতি হয় কি না এই বিষয় নিয়ে মানুষের মধ্যে খুব বেশি আমরা সচেতনতা দেখি না। অর্থাৎ এই বিষয়টা নিয়ে মানুষ খুব বেশি ভয় পায় না। এটি খুব অমূলক নয়, কিন্তু অনেক ব্যথার ওষুধে কিন্তু আমরা দেখে থাকি যে তাদের লিভারের এনজাইমগুলোতেও পরিবর্তন হয় এবং ব্যথার ওষুধ অনেক ক্ষেত্রে কিছু কিছু লিভারের সমস্যাও তৈরি করে। কিন্তু যাদের লিভারের রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যথার ওষুধ ব্যবহারের ক্ষেত্রে পূর্ব থেকেই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা যেমন যাদের সিএলডি রোগ হয়ে যায়, এই সিএলডি রোগীদের কিন্তু সিএলডি রোগের একটা জটিলতা হিসেবে পোর্টাল হাইপারটেনশন হয়। যাদের এই পোর্টাল হাইপারটেনশন হয় তাদের সেই জটিলতা থেকে পাকস্থলিতে এবং মলদ্বারে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায়। আর আমরা তো জানি যে স্বীকৃতভাবেই ব্যথার ওষুধ খেলে আমাদের এই সমস্ত ঝুঁকিগুলো আরও বেড়ে যায়। এবং আমরা যেমন ডেঙ্গুতে আলোচনা করেছিলাম যে ডেঙ্গু হলে আমাদের এই ওষুধ ব্যবহারে আপনি সাবধান হন। একই রকমভাবে আমরাও ব্যথার ওষুধ দেওয়ার ক্ষেত্রে লিভারের রোগটাকে মাথায় রেখে ওষুধ দিব। এবং এই লিভারের রোগের সাথে শুধু ব্যথার ওষুধ, ব্যথা কমানোর জন্য এমন কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা সরাসরি ব্যথা কমায় না কিন্তু মূল রোগটাকে দমায়। তার কিছুকে ডিএমআরডি বলে, বায়োলজিক্স বলে, তারপরে এর মধ্যে আবার কিছু কিছু আছে হচ্ছে যে মলিকুলস, নতুন নতুন মলিকুলস আসছে। এই সব টার্গেট সিনথেটিক্সগুলো সেগুলো ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা আছে যে অমুক লিভার রোগের ক্ষেত্রে অমুক ওষুধ দেওয়া যাবে না। আমরা যেন সেগুলো পড়ে জেনে শুনে ওষুধ দেই এবং রোগীর কাজ হবে হচ্ছে যে পূর্বেই ডাক্তারকে এটা ওয়াকিবহাল করা, রোগ না লুকানো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা আমার মনে হয় মানুষের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমি জানতে চাই, ব্যথার ওষুধ কি খাদ্যনালীতে কোনো সমস্যার সৃষ্টি করে? সমাজের অত্যন্ত সুপরিচিত একটা শব্দ গ্যাস্ট্রিক। কোনো কিছু হলেই আমরা জানি রোগীরা বলে আমার গ্যাস্ট্রিক সমস্যা আছে। আসলে গ্যাস্ট্রিক শব্দটা হচ্ছে যে এক ধরনের লোককথার মতো, কিন্তু আমাদের ডাক্তারি ভাষায় যে সমস্ত সমস্যা ব্যথার ওষুধ থেকে তৈরি হয় সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমরা যখন ব্যথার ওষুধ খাই এই ব্যথার ওষুধটা সরাসরি আমাদের খাদ্যনালীতে যে সেই খাদ্যনালীর গায়ের মধ্যে যেই একটা প্রতিক্রিয়া তৈরি করে সেখান থেকে আমাদের গ্যাস্ট্রাইটিস বা একটা ইনফ্লামেশন তৈরি হতে পারে। এবং এই ব্যথার ওষুধ আমাদের এই খাদ্যনালীতে দীর্ঘদিন খাওয়ার কারণে আমরা সুপরিচিত যে ব্যথার ওষুধ খাওয়াতে রোগীদের আলসার হয়। এবং আমার দীর্ঘদিন অপরিকল্পিতভাবে যদি কেউ ব্যথার ওষুধ খায় তার আলসারের গভীরতাটা অনেক সময় বেড়ে যায়। আবার এই আলসারের গভীরতা যখন বেড়ে যায় তখন তাদের সেই আলসারের গায়ে থেকে ছোট ছোট রক্তনালীর মুখগুলো খসে যায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এবং এই রক্তক্ষরণগুলো প্রথম দিকে অনেক সময় বোঝা যায় না
এবং এই রক্তগুলো ধীরে ধীরে আমাদের খাবারের সাথে সাথে মিশে মিশে পরিবর্তন হয়ে আমরা আমাদের মলদ্বারে মলের সাথে অনেক সময় চলে যায়, এবং এটা যখন চলে যায় ধীরে ধীরে তখন আমাদের রক্তের মধ্যে আয়রনের ঘাটতি ঘটতে থাকে, এবং এই আয়রনের ঘাটতিটা শরীরের স্বাভাবিক খাবারের সাথে সাথে অনেক সময় পূরণ হয় না, এবং তার থেকে আমাদের শরীরে কারো কারো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। এবং এরকম এনিমিয়া যদি অনেক দিন প্রলম্বিত হয়, সেখান থেকে দেখা যায় যে তাদের এই বাতের ওষুধ, ব্যথার ওষুধ খেয়ে অনেক সিভিয়ার, অনেক তীব্র এনিমিয়া, রক্তশূন্যতা দেখা দেয়। আবার যখন তীব্র রক্তশূন্যতা দেখা দেয়, এই তীব্র রক্তশূন্যতার ফলশ্রুতিতে অনেকেরই বুক ধড়ফড়ানি বেড়ে যায়, ক্লান্তি বেড়ে যায়, অবসাদ বেড়ে যায়, এবং মাথার মধ্যে রক্তশূন্যতা থেকে এক ধরনের শূন্যতা তৈরি হয়, মাথা কাজ করে না, রোগীদের মধ্যে এক ধরনের মাথা খালি খালি ভাব তৈরি হয়, এবং মনোযোগ থাকে না, বিক্ষিপ্ত হয়ে যায়। এবং এই মাথা খালি খালি লাগে, এবং এই যে মাথা খালি খালি ভাবটা যখন লাগে, তখন আমরা বুঝি যে ওনার এই রক্ত অসম্পূর্ণতাটা বা যে ঘাটতিটা, এই ঘাটতিটা পূরণ করার জন্য ওনাকে তাৎক্ষণিকভাবে শরীরে রক্ত দিতে হবে, এবং পরবর্তীতে অনেক সময় এই রক্তের ঘাটতি পূরণ করতে দীর্ঘদিনের জন্য তাদেরকে আয়রন খেতে হয়। অনেক সময় ওনাদেরকে আবার সরাসরি রক্তে আয়রন পুশ করতে হয়, অর্থাৎ একটা জটিলতায় পড়ে যায়। সুতরাং ব্যথার ওষুধ খাওয়ার আগে আমাদেরকে অবশ্যই পরিপাকতন্ত্রের একটা ডিফেন্স, অর্থাৎ আমাদেরকে এটা যাতে অ্যাসিডিটি না বাড়ে তার জন্য আমাদেরকে অ্যান্টি আলসারেন্ট বলে আমরা যে ওষুধগুলো আছে সেগুলো যোগ করে নিতে হবে। এবং কিছু কিছু যাদের আগে থেকেই এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে, তাদের ক্ষেত্রে অবশ্যই যে সমস্ত ওষুধগুলো কম আলসার তৈরি করে সেই ওষুধগুলো ব্যবহারের দিকে মনোযোগ দিতে হবে। ডাক্তার সাহেব এটা খুব ভালো জানেন কাদের ক্ষেত্রে এটা বেশি হয়। যেমন বয়স্ক রোগীদের এটা বেশি হয়, যাদের শিশুদের হতে পারে, যাদের দেখা যায় যে অন্য রোগ আছে তাদের একটু বেশি হতে পারে, এবং হচ্ছে যে কেউ যদি একসঙ্গে 2-3 রকমের ব্যথার ওষুধ খায়, তাদের এই ধরনের সমস্যাগুলা জটিল রূপ ধারণ করতে পারে। সুতরাং আমরা ব্যথার ওষুধ যখন খাবো অবশ্যই আমরা সাবধান হয়ে খাবো। আমাদের আজকের আলোচনার এই ব্যথার ওষুধ এবং আমাদের করণীয় একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটা পর্ব। আমাদের সাধারণ জনগণের মধ্যে এই বিষয় নিয়ে বিভিন্ন ভ্রান্তি দূর হওয়াও প্রয়োজন, সচেতনতারও প্রয়োজন। আমি আমার সাথে উপস্থিত সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই, এবং আমি আমাদের দর্শকদেরকেও আমন্ত্রণ জানাই আমাদের এই পর্বটি দেখার জন্য, এবং ধন্যবাদ সবাইকে।